দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোয়া খন্দকার। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 5 মাসেই সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদী আচরণের শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্বারোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়নাঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন? তখন তো আপনারা একজন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে মানে আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। কর্পোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না, এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsible or not। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাপ এমন মনে করার কোনো সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল। ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে অর্জন করা যায় না। আসলে সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রাণ গণমাধ্যম, জনগণকে গুজব থেকে রক্ষা করা সংবাদকর্মীদের দায়িত্ব। এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। নিজের শুদ্ধিকরণ করতে পারি তাহলে কিন্তু আমি সরকারকে প্রশ্ন করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশন তৈরি হলে আমার একটু অ্যাটলিস্ট দক্ষ সাংবাদিক তৈরি হবে। সেমিনারে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে। গণতন্ত্রের জন্য এই ক্ষেত্রে আর্থিক বিষয়টিও আমাদের ভাবনায় নেওয়া দরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। বাগেরহাটে এমন অভিযোগই করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জামায়াতের আমির বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনও নেই। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের সুযোগ থাকা উচিত। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে রুকন সম্মেলনে অংশ নেন জামায়াত আমির। বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গোটা 2 মাস ধরে যে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না।
শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের দুই মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই হতে হবে বিচারের মুখোমুখি। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগ দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করব না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের ষোলকুপায় এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। করতে চাই উনি ডিসেম্বরে সে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেও কোনো সমর্থন নেই নয়াদিল্লির। গভর্নমেন্ট হ্যাড নো রোল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই ফোরামে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত সরকারের বিষয়ে, তার কোনোটি ভারত সরকার সমর্থন করে না। ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এদিকে দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে জবাবদিহিতা চাওয়া উচিত ছিল, এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে নাহিদ ইসলামের অভিযোগ, পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচার বিদেশে বসে এই তৎপরতা চালাতে পারছে। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিএনপি ক্যাম্পাস দখলের পাশাপাশি স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে বলেও মন্তব্য করেন নাহিদ। কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনও তারা যদি
আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়, সেজন্য সরকার কোনো ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। রাজধানীর কর্মীটোলায় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠানে একথা বলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জানান, রাজনৈতিক দলগুলোরও ভুল আছে। অর্থ আর ক্ষমতার প্রতি লোভের কারণে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো। সবাই উপস্থিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ৭১-এর স্মৃতিচারণ করেন। বলেন, সাম্য, মানবিক মর্যাদা আর গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের যুদ্ধের মতোই ২৪শে জুলাই আগস্টে যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য। গত ৫ই আগস্টেও এই দেশের মানুষ একটি গণ অভ্যুত্থান দেখেছে। এটি হয়েছে গণতন্ত্রের জন্য। দেশের নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। আমরা কেন যুদ্ধ করেছি? একটি স্বাধীন রাষ্ট্র চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, ভোটের মূল্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে। এগুলোর জন্যই তো আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম। কিন্তু এই ৫০ বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণে দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ। রাষ্ট্রপতি বলেন, সরকার যদি ভুল করে সবাই মিলে সংশোধন করতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে ৭১-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। ৭১-এ যে স্বপ্ন ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা সমুন্নত রাখতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দল মত নির্বিশেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে শুধু চট্টগ্রাম নয়, দেশের উন্নয়নও দ্রুত এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার ২৭ বছর পদার্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানী গুলশানে অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় এই জমকালো মিলন মেলার। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যটনের পাশাপাশি আগামীতে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক অঞ্চল হবে কক্সবাজার। অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম সহ ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবাই একসাথে থাকলে শক্তি বৃদ্ধি হয় এবং অনেক কিছুই নিজেদের অঞ্চল এলাকার জন্য আদায় করে নেওয়া যায়। নিজেদের তো একটা গোষ্ঠী স্বার্থ আছেই, সাংবাদিকদের নিজস্ব ফোরাম যেহেতু হয়েছে চট্টগ্রামে নিজেদের চাহিদা আছে, সেটা অন্য। তবে এজ এ হোল সবাই একসাথে থাকা। সংসদীয় পদ্ধতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। যদি তা সফলভাবে করা যায় তাহলে কেউ সংসদীয় অপরাজনীতি করার সুযোগ পাবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বর্তমানে টানাটানি শুরু হয়েছে, কিন্তু শহীদরা যে দায়িত্ব দিয়ে গেছেন তা যদি পূরণ করতে হয় তাহলে এত বালুখিল্যতা নিয়ে চলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে যদি কেউ শুধু জুলাই থেকে শুরু করতে চায় তাহলে জুলাই অভ্যুত্থান পূর্ণাঙ্গ মাত্রা পাবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। প্রাণ দিয়ে যারা আমাদেরকে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয় তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা প্রতিটি মুহূর্তেই সর্বোচ্চ চেষ্টা করছি যে এই অর্জনকে সমন্বয় করে সকল শক্তিকে সাথে নিয়ে আমরা এর একটা অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাব।
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে পথচারী নারীসহ আহত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর। এক চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি চালালে আহত হন তারা। গুরুতর আহত বিএনপি নেতা আলমগীরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর আহত পথচারী জ্যোৎস্নাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পল্লবী থানার ওসি হাসান বশির জানান, বিকেলে পল্লবীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আলমগীর। এই সময় 4 দুর্বৃত্ত প্রাইভেট কারে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এর মধ্যে আলমগীরের মাথা ও পিঠে 3টি এবং পথচারীর পায়ে 1টি গুলি লাগে। পুলিশ জানায় আহত মোহাম্মদ আলমগীর ভিন্ন কোনো এলাকার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। দুইজন মিল্লা টানাটানি করতে যায়, বাট ফাট করে একটা ফায়ারিং করছে, তখন আমি দৌড় দিছি। দৌড় দিয়ে আমি ওইদিকে ভয়ের ঠেলা আমি ওইদিকে চলে গেছি। পরে এদিকে আরো দুইটা গুলি করছে, করার পরে ওরা 2 মিনিটে চলে গেছে। আর যারা গুলি করেছেন তাদের যতটুকু জেনেছি যে 2 জন ব্যক্তি জড়িত ছিলেন, তাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। তো কে ছিলেন, কারা ছিলেন, তো এই বিষয়টা এখন তদন্তাধীন আছে। এদিকে নাটোরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে খেলনা পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বিকেলে স্থানীয় উত্তরা গণভবন পরিদর্শন শেষে দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মন্ত্রী ও হুইপের বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় তাদের কাছাকাছি চলে যায় তানিম। বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে তানিমের সাথে থাকা একটি খেলনা পিস্তল জব্দ করা হয়। পরে সদর থানার হেফাজতে নেওয়া হয় তানিমকে। তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। সাত সকালে 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 18 জনের। এর মধ্যে সিলেটের 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন, আর বগুড়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 শ্রমিকের। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইউনিক পরিবহনের বাসটি। সকাল 7টার দিকে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে সংঘর্ষ হয়। খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশু সহ আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ইউনিক পরিবহনের আরোহী ছিলেন। এখনও কারো পরিচয়ই জানা যায়নি। এদিকে বগুড়া সদর উপজেলায় বাস চাপায় প্রাণ গেছে 7 জনের। ভোরে এরুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিন মজুরদের চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। পরে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার প্রতিবাদে এরুলিয়া বাজার এলাকায় 4 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান তারা। পরে কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়া এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীরও। আমরা জানি যে ফাপড়ির একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। যারা মারা গেলেন তারা আসলে কারা? তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল। আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপর উঠাইছে। নেত্রকোনার বড়বাজারের কাপড়পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 1.5 ঘণ্টা পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শহরের বড়বাজার এলাকার আরিফ সুচ নামের একটি জুতার কারখানায় রাত 9টার দিকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মজুমদার ইলেকট্রনিক্স, ভুইয়া প্লাজা সহ অন্তত 25টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দেল পর্যন্ত আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি বলেন, দীর্ঘ 17 বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে।
আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নৈরাজ্য প্রতিহত করতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। শুক্রবার বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে গাজীপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য মাঠে রয়েছে মহানগর ছাত্রদল। এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয় গাজীপুর মহানগর ছাত্রদলের সকল নেতাকর্মীরা। অনুষ্ঠিত হলো দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, সিনিয়র অ্যাডভোকেট মোহসেন রশিদ এবং ব্রাদার লিও পেরেরা। বক্তারা বলেন, 4 দশক ধরে সংগঠনটি পারস্পরিক বন্ধন, সামাজিক সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ধারণ করে কাজ করে যাচ্ছে। আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। ইতালির রোম বিমানবন্দরে প্রায় 8 ঘন্টা আটকে থাকার পর 259 জন যাত্রীকে আবাসিক হোটেলে নেওয়া হয়েছে। রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছিল ঢাকাগামী ফ্লাইটটি। জানা গেছে, ট্রানজিটের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় উড়োজাহাজের অভ্যন্তরে চাপ নিয়ন্ত্রণে ত্রুটি দেখা দেয়। দীর্ঘ সময় ত্রুটি মেরামতের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এই কারণে যাত্রীরা উড়োজাহাজের ভেতরে প্রায় 8.5 ঘন্টা ধরে আটকে ছিলেন। এতে দুর্ভোগে পড়েন তারা। তবে এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি হয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।